আমার ফোর ভিটা সেল করে এটা নেওয়ার আমাকে ঠিক হয়েছে কিনা সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। কিন্তু তুমি লং রাইডে যখন যাবে তখন কিন্তু পোস্টারটা তোমার খারাপ লাগবে না, একটুকুনো তোমার পেন হবে না। সেম ইঞ্জিনে এমটি নেমে যাও, এমটির কিন্তু ইনিশিয়াল মোটামুটি ভালো। ওয়ার ফিল্টারটা আছে, ওয়ার ফিল্টারের দাম 247 টাকা, ব্রেক প্যাডটার দাম 995 টাকা। তো হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওর টপিক যেটা হলো যে আমার R15 ভিতরে যেটা তোমার সাথে দেখেছো নতুন নিয়েছি আমি, তো ওই বাইকটার আজকে রাইড রিভিউ দেবো, কিছু ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব, এবং কি আমার 4Bটা সেল করার পরে যে R15টা আমার নেওয়াটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে, বা এই কিছু কিছু ভালো দিক খারাপ দিক নিয়ে তোমার সাথে আলোচনা করব। তো আজকে বেশি কথা বাড়িতে বলবো না, আজকে মোটো ব্লগিং করবো। তো চলো তোমার সাথে ডাইরেক্ট মোটো ব্লগ সেটআপে দেখা হচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাকেশ। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম নতুন বাইকের উপরে। আমার R15 V3 তোমার সবাই দেখেছো, আমি কিনেছি একটা R15 V3। আমার 4Bটা সেল করে এটা নেওয়ার আমাকে ঠিক হয়েছে কিনা সব কিছু তোমাদেরকে শেয়ার করবো ডিটেলসে। তো ফার্স্টে বলি, এই বাইকটা হচ্ছে ইয়ামাহা YZF R15 V3 BS4। তো বাইকটি চালাতে কেমন সব থেকে আগে প্রথমে এর খারাপ দিকগুলো বলে নিই, তারপরে এর ভালো দিকগুলো বলবো, ঠিক আছে? তো এর খারাপ দিক হচ্ছে তোমরা সবাই জানো, মানে 100% কেসে এইটাই ব্যাপার যে রাইডিং পোস্টার। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ রাইডিং পোস্টারটা একটু অ্যাগ্রেসিভ, ঠিক আছে? এই রাইডিং পোস্টারটা একটু আলাদা, আমার খুব একটা ভালো লাগে না রাইডিং পোস্টার। কিন্তু তুমি লং রাইডে যখন যাবে তখন কিন্তু এই পোস্টারটা তোমার খারাপ লাগবে না, একটুকুনো তোমার পেন হবে না। তো এর একটা খারাপ হলো রাইডিং পোস্টার, হ্যাঁ। সেকেন্ড, সেটা হচ্ছে পাওয়ার। তো এই পাওয়ারটা ব্যাপারটা কিন্তু আমার দিক থেকে ঠিক আছে, কারণ এই জন্য আমি বাইকটা নিয়েছি। কিন্তু সবাই এই পক্ষে সুটেবল নয়, মানে সবাই চায় একটু পাওয়ার চায়, ঠিক আছে? তো এই বাইকটাতে পাওয়ার আছে, কিন্তু এর মিড রেঞ্জ আর টপ এন্ড ভালো, এর ইনিশিয়াল একদম নেই। বিশেষ করে আমার 4Bটা তো আলাদা একটা গাড়ি ছিল, সেটা বাদ দাও। তো যারা আমার 4Bটা চালিয়েছে, এমনকি আমি তো চালিয়েছি প্রচুর, আর আমার বাইকটা যারা চালিয়েছে তারাও এই বাইকটাও চালা যাচ্ছে। তারা সবাই এসে করে একটা কথাই বলছে, 4Bটার মতন নয়, 4Bটার মতন এত রেসপন্স নয়, এত কুইক নেই। আমি হ্যাঁ, সেটা তো আমি জানি, ওই জন্য তো আমি এটা সেল করে এটা নিলাম। তো এটার একটা ড্রব্যাক হচ্ছে ইনিশিয়াল নেই, কিন্তু টপ এন্ড প্রচুর আছে, 150-155 পর্যন্ত উঠে যায়, ঠিক আছে? তো টপ এন্ড প্রচুর আছে কিন্তু ইনিশিয়াল নেই, একটা আমার কাছে মোটামুটি ঠিক আছে, এটা আমার জন্য সুটেবল। কিন্তু সবাই তো মোটামুটি চায়। কিন্তু এই সেম ইঞ্জিনে এমটি নেমে যাও, এমটির কিন্তু ইনিশিয়াল মোটামুটি ভালো। তো দুটো পয়েন্ট বললাম, ঠিক আছে? তো 3 নম্বর যেটা হচ্ছে মানে সার্ভিস চার্জ বা মেনটেন্যান্স চার্জ বা একে টেক কেয়ার করার জন্য, ঠিক আছে, এর চার্জ কিন্তু প্রচুর। তোমরা দেখেছো আমি একটা রেজিস্ট্রেশন ভিডিও দিয়েছি, এমনকি টায়ার অনেক কিছু চেঞ্জ করেছি। তো তুলনামূলক এই বাইকটাতে মোটামুটি সার্ভিস চার্জটা প্রচুর, আর পার্টসের দামটাও প্রচুর। আমার অ্যাকচুয়ালি পার্টসের দাম প্রচুর হয়। একটা সাধারণ উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, এর যে ওয়ার ফিল্টারটা আছে, ওয়ার ফিল্টারের দাম 247 টাকা, ব্রেক প্যাডটার দাম 995 টাকা, পিছনের ব্রেক প্যাডটা, ঠিক আছে? তো এই কিছু কিছু তোমাদেরকে পার্টসের দাম বললাম, মানে অধিকাংশ তুমি যে পার্টসেই নিয়ে যাও, ইয়ামাহার কিন্তু পার্টসের দাম কিন্তু প্রচুর। তো এটা আমার একটু খারাপ লাগে, কারণ আমি সেই বাজাজ কোম্পানি ইউজ করতাম, সেটা ধরে এখনও বসে আছি। বাজাজ কোম্পানির মতন এত সস্তায় পার্টস কোনো কোম্পানি দেবে না তোমাকে, ঠিক আছে? ওর ব্রেক শ্যুর দাম 150 টাকা, অরিজিনাল ব্রেক শ্যু কোম্পানি থেকে যেগুলো আসে, 150 টাকা ব্রেক শ্যু, আর এর কোথায় 985 টাকা। তো যাই হোক, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু এটা একটা ড্রব্যাক, পার্টসের দাম প্রচুর, মেনটেন্যান্স মানে একে সার্ভিস করাতে বা মেনটেন্যান্স চার্জটা একটু বেশি। এমনকি তুমি যদি ইয়ামাহাতে সার্ভিস করাতে যাও, তো সার্ভিস চার্জটা তুলনামূলক অনেক অন্য শোরুমের থেকে একটু বেশি, ঠিক আছে, মানে অন্য কোম্পানির থেকে। তো এটা 3 নম্বর, এটা বললাম। আর 4 নম্বর হচ্ছে এর যে বিল্ড কোয়ালিটি, ঠিক আছে? আমার সত্যি বলছি, জানি না কেন এর বিল্ড কোয়ালিটি কিন্তু আমার পছন্দ হয়নি, ঠিক আছে? আমি বাইকটা চালাচ্ছি, প্রায় নেওয়ার পরে প্রায় 1500 মতো কিলোমিটার চালিয়ে দিয়েছি আমি। তো আমার বিল্ড কোয়ালিটি কিন্তু এই বাইকটা ভালো লাগে না। এই যে মিরারটা দেখতে পাচ্ছ, এই কিছু দিনের মধ্যেই শেষ, মিরারটা এরকম চলেও যায়, ঠিক আছে? তো মোটামুটি বিল্ড কোয়ালিটি খুব একটা ভালো নয়। তো এই কিছু কিছু খারাপ দিক ছিল। এবারে এর ভালো দিকগুলো বলি, যেগুলোর জন্য আমি এটা নিয়েছি, ঠিক আছে? তোমরা সবাই জানো যে আমি বাইকটাতে টায়ারটা চেঞ্জ করে নিয়েছি, ঠিক আছে? তো এখন বাইকের দুটো টায়ারের নতুন ডুয়েল চ্যানেল ABS বাইকটাতে আছে। এর যে একটা মানে ব্রেকিংটা তুমি জাস্ট অবাক হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু ব্রেকিংয়ের একটা খারাপ দিক আছে। ABS বাইক চালিয়েছি আমি নিজে ওন করিনি কোনোদিনও, কিন্তু ABS বাইক আমি অনেক চালিয়েছি। তো এটার একটা ড্রব্যাক যেটা হলো, এর ABSটা অনেক তাড়াতাড়ি কিক ইন করে,
মানে এত তাড়াতাড়ি এবিএস দরকার হয় না, কিন্তু এবিএসটা অনেক তাড়াতাড়ি কিক ইন করে, তার জন্য ব্রেকিংটা একটুকু খারাপ। মানে এবিএস যদি আর একটু পরে কিক ইন করতো তাহলে হয়তো ব্রেকিংটা আর একটু ভালো ইমপ্রুভ হতো। তো মোটামুটি এর ব্রেকিং বা একটা রোড গ্রিপ বা রোড স্টেবিলিটি মানে অসাম, দারুণ। আমি ফোরবিটার থেকে এইটা মানে ফোরবিটা ওইটা নেই, ফোরবিতে আছে শুধু পাওয়ার, আর কিছু নেই। ও শুধু পাওয়ার ছাড়া কিছু বোঝে না, না আছে ব্রেকিং, না আছে স্টেবিলিটি, না আছে মানে কনফিডেন্স, কিচ্ছু নেই, শুধু পাওয়ার। কিন্তু এই বাইকটাতে পাওয়ারটা ইনিশিয়ালটা কম, পাওয়ার নেই এমন নয়, পাওয়ার আছে কিন্তু ইনিশিয়ালটা কম মোটামুটি। তারপরে তোমরা ব্রেকিং ভালো পাবে, ঠিক আছে। তো মোটামুটি তোমার এটা ব্রেকিং ভালো হবে, রোড গ্রিপ একটা মানে বাইকটা একদম মাটির সঙ্গে মানে রাস্তার সঙ্গে চিপকে চলে, যেটা আমার পালসারে ফিল করতাম আমি। তো রোড গ্রিপ খুবই ভালো, রোড গ্রিপ ব্রেকিংয়ের খুবই ভালো, আমার কাছে খুব পছন্দ হয়েছে। এমনকি আমি কোনোদিন এবিএস বাইক চালাইনি, কিন্তু এবিএসটার জন্য খুব সেফটি একটা লাগে, ঠিক আছে। মানে একটা খুব ভালো লাগে যে হ্যাঁ আমি স্কিড করবো না কোনোভাবেই। তো ডুয়েল চেনের এবিএস, তারপরে আবার এটা প্রথম একটা বললাম। আর সেকেন্ড, মাইলেজ। তোমরা দেখতে পাচ্ছ মিটারটাকে বা ভালো করে ফোকাস করে দেখো, এখন 35 দেখাচ্ছে, কিন্তু একটুকু মোটামুটি 60-এর মধ্যে যদি আমি বাইকটা চালাই 65 মাইলেজ দেখায়, হয়তো এতটা দেয় না, কিন্তু যাই হোক মোটামুটি বাইকটা আমি চালালাম তো 1500 কিলোমিটার, মোটামুটি ফোরবির থেকে অনেক গুণে বেটার মাইলেজের, ঠিক আছে। মোটামুটি মাইলেজটা খুবই ভালো। মাইলেজটা এই একটা ফেরিং গাড়ি, এত বড় গাড়ি চালাচ্ছি, সে তুলনায় মাইলেজটা এর খুব ভালো। আর পাওয়ার যে এমন নেই যে পাওয়ার নেই, পাওয়ারও আছে, সবই আছে, মাইলেজটা এর খুব ভালো। তো দ্বিতীয় দুটো আমার এখানে দুটো এই জিনিসটা ভালো লাগলো। আর চালিয়ে যে একটা ব্যাপার বলছিলাম, চালানোর কথাটা, তো সেটা হচ্ছে তোমরা এই টুকটাক মানে কি, যেমন ধরো 15-20 কিলোমিটার যাবে, তোমরা কিন্তু হাতে পেন করবে, মানে একটু শোল্ডারে পেন হবে, মানে মোটামুটি একটু এক্সারসাইজ করে বাইকটা চালানোর চেষ্টা করবে। আর মোটামুটি তাহলে মোটামুটি 20-22 কিলোমিটারের মধ্যে গেলে তোমাদের পেন করবে। কিন্তু যখন অনেকে বলে যে ফেরিং গাড়ি মানে এগ্রেসিভ পোস্টারের গাড়িতে লং রাইডে যাওয়া যাবে না, তো সত্যি কথা বলছি, লং রাইডে গেলে কিন্তু এই বাইকটাতে পেন কিচ্ছু ফিল হবে না, একটুকুনো ফিল হবে না। মানে আমি এটা দেখছি, এটা আমি বুঝতে পারলাম না কেন। তো মোটামুটি লং রাইডে গেলে পেন টেন কিছু হয় না, একদম আরামসে যাওয়া যায়, প্লাস মাইলেজও তাগড়া, লং রাইড করাও যায় এই বাইকে, ঠিক আছে। তো মোটামুটি আর এই বাইকটা চালানোর জন্য একটু তোমাকে শিখিয়ে নিতে হবে। মানে মেন ব্যাপার হচ্ছে যে থাইগুলো তোমার আছে না, থাইগুলো একদম চিপকে রাখতে হবে, যেমন হাতে তোমার লোডটা খুব কম পড়ে, হাতটা তোমার একদম ফ্রি থাকে, ঠিক আছে। তাহলে তোমার কিন্তু পেন টেন কিছু হবে না। কিছু কিছু আছে, ওটার একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো যে কেমনভাবে ভিতরে চালাতে হয়, যেহেতু আমি কোনোদিনও কিনিনি। তো আমার মোটামুটি আমার এক্সপিরিয়েন্স থেকে যেগুলো আমার মনে হলো যে এরকম করলে মোটামুটি পেনটা হবে না, এরকমভাবে চালালে স্মুথভাবে চালানো যাবে, ঠিক আছে। ওগুলো ওটা ভিডিও বলে দেবো। তো তিনটা হলো, ঠিক আছে। আর 4 নম্বর হচ্ছে লুক। এর লুক মোটামুটি, আমার তো একটু পাড়া গ্রামে ঘর, মানে একটু গ্রামের সাইডে ঘর, বাইকটা মোটামুটি যখন আমি পাড়া দিয়ে বের করি, প্রত্যেকটা ছেলে সব বাইরে থেকে বেরিয়ে যায়, ছুটে বেরিয়ে যায়, এমনকি যারা বড়োরাও আছে তারাও বলে এটা কী গাড়ি। তো একটা পাবলিক রিয়াকশানে বাইকটা দারুণ, মানে লুকটাও দারুণ 1 নম্বর, 2 নম্বর পাবলিকেশন দারুণ, আর এমনকি আমার কালারটাও কিন্তু সেই লেভেলের আছে, ব্ল্যাক কালারের উপর রেড কালার আপিস করানো আছে, কালারটাও তোমরা সবাই দেখেছো বাইকটা কেমন লাগছে। তো মোটামুটি এই সেই কিছু কিছু ভালো ভালো দিক ছিল। আর আমার চালিয়ে মোটামুটি আজকে আমার কিছু কাজ নেই সেরকম, মোটামুটি একটু বের হয়েছি আর কি। আর বাইক তো তোমরা সবাই দেখতে পাচ্ছ, বাইক আমি খুব একটা র্যাশ রাইডিং কিন্তু করি না, মোটামুটি ভদ্রভাবে চালাই, 40, 45, 50, 60, ঠিক আছে। তো 60-60-এর মধ্যে যদি চালাও বাইকটা দারুণ মাইলেজ পাবে, আর আমি যেটা পাচ্ছিও, হ্যাঁ। তো ব্রেকিং, মাইলেজ, রোড গ্রিপ, স্টেবিলিটি, এভরিথিং, মানে আমার বাইক ফোরবিটে যেমন কেমন হতো 100 পেরিয়ে গেলে বাবারে এত ভয় লেগে যেত একদম, ঠিক আছে। কিন্তু বাইক কিন্তু ও কিন্তু 140 উঠে যাবে, 140 উঠে যাবে, কিন্তু ধরে রাখতে পারবে না। কিন্তু এই বাইকটাতে মোটামুটি কনফিডেন্স পাবে, মানে রোড গ্রিপ, ব্রেকিং, এভরিথিং ভালো, ঠিক আছে, মাইলেজ ভালো। তো বাইকটা ওভারঅল আমি তো খুব খুশি এই বাইকটা নিয়ে করে। এবার দেখি কতদিন চালাতে পারি, ঠিক আছে। সব কিছু সব ঠিকই আছে, আমি বাইকটা নিয়ে খুবই খুশি। তো আজকে দেখি একবার শোরুম দিকে যাবো, এর ইঞ্জেক্টরটা একবার ক্লিন করাবার কথা বলছিল, দেখি যদি আজকে সময় হয় ইঞ্জেক্টরটা একবার ক্লিন করিয়ে নেবো, কারণ বাইকটা তো যার কাছে ছিল সেই ইঞ্জেক্টর ক্লিন করাই নেই ও বললো। তো ভাবছি এবার ইঞ্জেক্টরটা ক্লিন করে নেবো, যাতে আর বেটার একটু মাইলেজও পাওয়া যায়, আর এমনকি বাইকটার হেলথটাও একটু ভালো হয়ে যায়। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো, ছোটো ব্লগ করলাম, ঠিক আছে। তো ব্লগটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানাও। হ্যাঁ, আরও নতুন নতুন R15 ভিতরে নিয়ে অনেক রকম ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে পারবে। তো ঠিক আছে বন্ধু, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে করে আরও। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।